हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। तो प्रिय भाई बोनेरा आज के आमी कारक ও বিভক্তি নির্ণয়ের চতুর্থ পাঠ চলে যাচ্ছি। অর্থাৎ আজকে হবে যে করণ কারক ও তৃতীয়া বিভক্তি। আজকে হচ্ছে করণ কারক ও তৃতীয়া বিভক্তি। এবারে দেখো এখানে হচ্ছে বলা হচ্ছে কি এই যে করণ কারক ও তৃতীয়া বিভক্তিতে, ঠিক আছে, করণ কারক ও তৃতীয়া বিভক্তিতে কি বলা হচ্ছে বলো তো, যে করণ কারক ও তৃতীয়া বিভক্তির এক নম্বর যে সূত্র, এক নম্বর যে সূত্র, হাসি পাচ্ছে তো যাই হোক, শোনো, করণ কারক ও তৃতীয়া বিভক্তির এক নম্বর সূত্র, হরিওম। আচ্ছা, পড়ার আগে, ঠিক আছে, পড়াতে যাওয়ার আগে সর্বে মিলিত্বা একবারম বদন্তু, উচ্চৈ বদন্তু, হরিওম। না, পুনঃপি উচ্চৈ বদন্তু, হরিওম। তো এবারে হচ্ছে করণ কারক ও তৃতীয়া বিভক্তি। এই করণ কারক ও তৃতীয়া বিভক্তির যে প্রথম সূত্র সাধকতমম কারণম, কি বলছে আমাদের, আমার দিকে তাকাও সবাই, সাধকতমম কারণম, এই সূত্র আমাকে কি বলছে বা আমাদের কি বলছে? এই সূত্র বলছে কি যে ক্রিয়া সম্পাদনের প্রধানতম উপায়, ক্রিয়া সম্পাদনের প্রধানতম উপায় দেওয়া আছে, দেখো, ক্রিয়া সম্পাদনের প্রধানতম উপায় যার দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয় তাকে করণ কারক বলে, তাকে করণ কারক বলে। তাহলে সাধকতমম কারণম আমাদের কি বললো বলো তো, করণ কারকের যে প্রথম সূত্র সাধকতমম কারণম আমাদের বলছে, ভালো করে বোঝার চেষ্টা করো, আমাদের বলছে। আর যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো সেসব ভাই বোনদের বলবো তোমরাও খুব মনোযোগ সহকারে শোনো আর দেখো। তো সাধকতমম কারণম এই সূত্র আমাদের সবাইকে বলছে যে আচ্ছা, ক্রিয়া তো সম্পূর্ণ হবে, ক্রিয়া তো ঘটছে বা ক্রিয়া তো চলছে, ঠিক আছে, যখন ক্রিয়াটা কি হবে, সম্পাদন হবে, ক্রিয়াটাই সম্পূর্ণ হবে, তখন সম্পূর্ণ হওয়ার পেছনে প্রধানতম একটা উপায় আছে। কি আছে? প্রধানতম উপায়, যার মাধ্যমে কি হবে, ক্রিয়াটা ঘটছে বা ঘটবে, ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে বলতো, করণ কারক বলা হচ্ছে। সেই জন্য দেখো, ক্রিয়া সম্পাদনের প্রধানতম উপায়কে, যার দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয় তাকে করণ কারক বলে। এবারে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা সহজভাবে বিষয়টা জেনে নিব। এখানে দেখো তো এক নম্বর কি দেওয়া আছে, এক নম্বর দেওয়া আছে চক্ষুষা পাশ্যতি, চক্ষুষা পাশ্যতি, চোখ দিয়ে দেখে, ভালো করে বোঝার চেষ্টা করো, চোখ দিয়ে দেখে। আচ্ছা, এখানে ক্রিয়াপদ হচ্ছে পশ্যতি, ক্রিয়াপদ পশ্যতি, তো পাক্কা? হ্যাঁ বলো, হ্যাঁ, পশ্যতি। এই পশ্যতি হচ্ছে দেখছে, পশ্যতি কি বলতো, দেখছে, এই ক্রিয়াপদের অর্থ হচ্ছে দেখছে। আচ্ছা, এই দেখাটার একটা প্রধানতম উপায় আছে, প্রধানতম উপায় হচ্ছে এখানে কি দেওয়া আছে দেখো, চক্ষুষা, মানে চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে। বললাম কোন ক্লাস তোমার, কোন ক্লাস? ক্লাস 11 নিচে, এখনো শুরু হয় নাই। তো এবারে দেখো কি বললাম, যে এই যে চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে, এই যে পশ্যতি, পশ্যতি ক্রিয়াপদ তো, পশ্যতি ক্রিয়াপদ তো। আচ্ছা, দেখার প্রধানতম উপায় কি এখানে? চোখ। এই বাক্যের মধ্যে কি আছে? চোখ। আচ্ছা, চোখ দিয়েই তো আমরা দেখি, তাই না? চোখ দিয়ে তো দেখি না, অন্য কিছু? হ্যাঁ, কান দিয়েও দেখি নাকি আমরা? ঠিক আছে, তাহলে প্রধানতম উপায় বোঝা গেছে, বোঝা গেছে তো পাক্কা? দুই নম্বর দেখো কি আছে, সরেন হন্তি, সরেন হন্তি বলতে তীর দিয়ে হত্যা করছে, কি তীর দিয়ে হত্যা করছে, তীর দিয়ে হত্যা করছে। এবারে এখানে দেখো হন্তিতে ক্রিয়াপদ, এই যে হন্তি, হন্তিতে কি ক্রিয়াপদ, হত্যা করছে, হন্তি বলতে হত্যা করছে। এই হত্যা করার একটা প্রধানতম উপায় আছে, প্রধানতম একটা কি আছে উপায়, যার মাধ্যমে হত্যাটা করা হচ্ছে। এবার কি আছে বলতো, এই বাক্যে সরেন, তাহলে সরেন, সরেন বলতে তীর দিয়ে, তীর দিয়ে হত্যা করছি, ঠিক আছে। আর এছাড়াও আমি এর আগের ভিডিওতে বা প্রথম ভিডিওতে বলেছিলাম কি দিয়ে, কি দ্বারা, এমন করে বোঝাইলে সেখানে কি হয় বলতো, করণ কারক হয়। বোঝা গেছে না? বুঝতে পারো নাই? এরকম করে যদি থাকে তাহলে দেখো, একটা দিয়ে আমি দেখিয়ে দিয়েছি চক্ষুষা পদে সাধকতমম কারণম, এখানে হচ্ছে হাসান হবে, সাধকতমম কারণম সূত্র অনুসারে করণ কারকের তৃতীয়া বিভক্তি। বোঝা গেছে পাক্কা? এবারে নেক্সট,
এবারে দেখো করণ কারক ও তৃতীয়া বিভক্তির 2 নম্বর নিয়মের নাম হচ্ছে অপবর্গে তৃতীয়া। কি বললাম বলো তো? অপবর্গে তৃতীয়া। আচ্ছা সবাই একবার বলো তো অপবর্গে তৃতীয়া। এই যে আওয়াজটা পাইলাম না, তাহলে আমার অ্যাটেন্টিভ আরো আসবে যে তোমরা শুনছো। নইলে মাঝে মাঝে আওয়াজ না দিলে আমার মনে হচ্ছে কোথায় যেন একটা খামতি হচ্ছে, কে যেন ঘুমোচ্ছে, কে যেন কি চিন্তা করছে, ইত্যাদি ইত্যাদি। অমন করে শুনবেন আমাকে ওরা। অপবর্গে তৃতীয়া এই সূত্র আমাদের বলছে কি, আমাদের সবাইকে এই সূত্র বলছে। করণ কারকের যে দ্বিতীয় সূত্র বা করণ কারকের একটি সূত্রের নাম হচ্ছে, এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী দ্বিতীয় আসে, করণ কারকের একটি সূত্রের নাম অপবর্গে তৃতীয়া। এই সূত্র আমাদেরকে সবাইকে বলছে অপবর্গ মানে হচ্ছে ফল লাভ। অপবর্গ মানে কি? ফল লাভ বা ক্রিয়ার সমাপ্তি। ফল লাভ বা ক্রিয়ার সমাপ্তি। তাহলে কি বললাম? অপবর্গ মানে ফল লাভ বা ক্রিয়ার সম্পত্তি, মানে সমাপ্তি। ক্রিয়া সমাপ্তি বলতে ক্রিয়াটি ঘটে গেছে অতীতকাল, তাই না? আবারও কি বলা হচ্ছে দেখো, সেই জন্য অপবর্গ কথাটির অর্থ হলো ফল লাভ বা ক্রিয়ার সমাপ্তি। অপবর্গ বোঝালে কালবাচক, পথের পরিমাণবাচক শব্দে তৃতীয়া বিভক্তি হয়। কালবাচক ও পথের পরিমাণবাচক শব্দে কি হয়? তৃতীয়া বিভক্তি হয়। একে অপবর্গে তৃতীয়া বলে। একে কি বলা হয়? অপবর্গে তৃতীয়া। মানে অপবর্গে তৃতীয়া, ঠিক আছে? একেবারে সহজ ভাষায় লিখে দিবে, অপবর্গে তৃতীয়াও বলা হয়। এবারে তাহলে দেখো এই সূত্র কি বললাম, আবার বলছি। অপবর্গ কথার অর্থই হচ্ছে ফল লাভ বা ক্রিয়ার সমাপ্তি। কালবাচক বা পথের পরিমাণবাচক শব্দে তৃতীয়া বিভক্তি হয়। একে অপবর্গে তৃতীয়া বলে। কে বললো আমাদের? অপবর্গে তৃতীয়া সূত্র বললো, ঠিক আছে? এবারে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা সহজভাবে ব্যাপারটা বুঝবো, এই সূত্রটি বুঝবো। কি আছে এখানে দেখো, সমাসেন ব্যাকরণম অপঠৎ। সমাসেন ব্যাকরণম অপঠৎ আছে দেওয়া। পশ্যন্তু সর্বে ডিজিটাল বোটে পশ্যন্তু আছে দেওয়া। সমাসেন ব্যাকরণম অপঠৎ এর অর্থ কি? সে এক মাস ধরে ব্যাকরণ পাঠ করেছিল। আচ্ছা ক্রিয়াকালের সমাপ্তি ঘটে গেছে কি? এক মাস ধরে কি হয়েছিল? ব্যাকরণ পাঠ করেছিল বা পড়েছিল। আচ্ছা পড়া এখনো পড়ছে না, পড়া হয়ে গেছে মানে কি ক্রিয়া সমাপ্তি হয়েছে তো? ক্রিয়া সমাপ্তি হয়েছে তো? কেন নড়াচড়া করছো সবাই? হ্যাঁ কি বললাম বলো তো? ক্রিয়াকালের সমাপ্তি হয়েছে কি? আওয়াজ দাও। সমাসেন ব্যাকরণ অপঠৎ। তাহলে আমাদের কি বলেছে এখানে দেখো, ফল লাভ বা ক্রিয়ার সমাপ্তি। ক্রিয়ার সমাপ্তি ঘটেছে, এখানে পাওয়া গেল ক্রিয়ার সমাপ্তি ঘটে গেছে, ঠিক আছে? সেই জন্য এই যে মাসেনো আছে, মাসেনো পদে কি হয়েছে? অপবর্গে তৃতীয়া বিভক্তি হয়েছে। কি বললাম? মাসেনো পদে অপবর্গে তৃতীয়া বিভক্তি হয়েছে, বোঝা গেছে? তারপরে দেখো আরেকটি উদাহরণ আছে, সবর্ষেন ব্যাকরণম অপঠৎ। সবর্ষেন ব্যাকরণম অপঠৎ। এখানে সে 1 বছর ধরে ব্যাকরণ পড়ছিল বা পড়েছিল। আচ্ছা এখনো কি পড়ছে? কেন পড়ছে না এখনো? কারণ ক্রিয়ার সমাপ্তি হয়ে গেছে। ক্রিয়ার সমাপ্তি হয়ে যাওয়া মানে কি? ফল লাভ করা বা ফল লাভও করেছিল, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে অপবর্গ আমাদের কি বলছে বলতো? আমাদের সবাইকে অপবর্গ বলছে যে আমি অপবর্গ। তোমাদেরকে বলছি, তোমরা শুনো। অপবর্গ আমার অর্থ এমন হবে যে ফল লাভ আর ক্রিয়াকালের সমাপ্তি হয়ে যাবে, এটাই অপবর্গ। আর আমাকে কেউ বা অপবর্গকে কি অপবর্গে তৃতীয়াও বলা হয়। কি বলা হয়? অপবর্গে তৃতীয়াও বলা হয়। যেমন উদাহরণের মাধ্যমে বোঝা যাচ্ছে, দেখো সমাসেন ব্যাকরণম অপঠৎ মানে সে 1 মাস ধরে ব্যাকরণ পড়েছিল। এখানে ক্রিয়াকালের সমাপ্তি ঘটে গেছে, পড়েছিল, এখনো পড়ছে নয়, পড়েছিল। তাহলে এটা হচ্ছে মাসেন পদে অপবর্গে তৃতীয়া বিভক্তি। একই রকম ভাবে কি সবর্ষেন ব্যাকরণম অপঠৎ, সে 1 বছর ধরে কি করেছিল? ব্যাকরণ পড়েছিল, না এখনো পড়ছে, এটাও ক্রিয়াকালের সমাপ্তি হয়ে গেছে। তাহলে এগুলোকে আমরা কি বলবো? অপবর্গে তৃতীয়া বিভক্তি। বাকিগুলো আর বললাম না, ঠিক আছে? বাকিগুলো একই রকম অনুরূপ দৃষ্টান্ত, ঠিক আছে? তাহলে আর এই সূত্রের সাথে কোন সূত্রে মিল আছে? আরেকটা কথা প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমাদেরকেও বলছি, এই সূত্রের সাথে আরেকটি সূত্রে মিল আছে। সেই সূত্রের নাম কি বলতো? হ্যাঁ কি আছে? কালাধানার অত্যন্ত, ঠিক আছে? বা কালাধানার অত্যন্ত সংযোগে। এটা হচ্ছে কি ছিল? কর্মকারকের একটি সূত্র ছিল। ওখানে ছিল কালবাচক বা কি পথের পরিমাণবাচক শব্দে কি হয়? দ্বিতীয় বিভক্তি। কিন্তু ওখানে একটানা চলবে, ঠিক আছে? বোঝা গেছে?
তো এবারে দেখো 3 নম্বর সূত্র, করণ কারকের তৃতীয় সূত্র, মানে সিরিয়াল অনুযায়ী তৃতীয় সূত্র, বা একটি সূত্রের নাম সহযুক্তে অপ্রধান। সহযুক্তে অপ্রধান, এই সূত্র আমাদের কি বলছে বলতো? এই সূত্র আমাদের বলছে কি সহযুক্তে অপ্রধান, যে আমি সহযুক্ত অপ্রধান। আমাকে দেখো, আমাকে পড়ো, আমি কি বলছি? আমি বলছি যে সহার্থক শব্দের, অর্থাৎ ভালো করে শোনো আগে সবাই, এখন লিখবে না, লিখার সময় দিব আমার প্রিয় ভাই বোনেরা, লিখার সময় দিব। এই সূত্র আমাদের বলছে কি সহযুক্ত অপ্রধান। এই সূত্র বলছে আমি সহার্থক শব্দ, আমি কি সহার্থক শব্দ, আর আমাকে শুধু 4টি শব্দ, আমার শুধু 4টি শব্দ মনে রাখলেই হবে। কি বলছে? গালে হাতি শুনবে না ভাই, আমার শুধু 4টি শব্দ মনে রাখলেই হবে। আমি বললাম কি 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 শব্দ, বা আমরা সবাই বলছি কি কি শব্দ। উত্তর কি দিচ্ছে বলো তো? উত্তর বলছে সহ, এই যে সহ আছে, তারপর হচ্ছে সমম, এই যে সমম আছে, তারপর হচ্ছে সাকম, সাকম আছে, তারপর হচ্ছে সার্ধম, সার্ধম আছে। এই সূত্র আমাদের বলছে যে আমার শুধু 4টি শব্দ মনে রাখো তোমরা। এই 4টি শব্দ যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, সেখানে আমি আছি। আমি আছি মানে সহযুক্ত অপ্রধান, আমি আছি। একই রকম করে দেখো সেখানে তৃতীয়া বিভক্তি হয়। তাহলে কোন কোন শব্দ বুঝতে পারলাম? মুখ দিয়ে উচ্চারণ দেখে দেখে করো তো। উচ্চই বদন্ত সার্বে, ঠিক আছে? সবাই একত্রে, ঠিক আছে? সবাই একত্রে বলতে, সবাই একসঙ্গে বলবো, বলো সহ, সমম, সাকম, সার্ধম। এই 4টি শব্দ যদি থাকে তাহলে তৃতীয়া বিভক্তি হয়। কে বলেছে আমাদের বলতো? কোন সূত্র বলছে? সহযুক্তে অপ্রধান। উদাহরণ আছে দেখো, একটি উদাহরণের মাধ্যমে বুঝবো। পিতা পুত্রেণ সহ গচ্ছতি, পিতা পুত্রেণ সহ গচ্ছতি। আচ্ছা, এই যে একটি বাক্য, এই বাক্যের মধ্যে শব্দটি আছে, পাক্কা আছে, তাহলে এখানে কি হবে? সহ শব্দ যোগে, পুত্রেণ পদে সহ শব্দ যোগে কি হবে? তৃতীয়া বিভক্তি হবে। লিখতে পারবে? একই রকম করে তয়া সহ মম মৈত্রী না ভবিষ্যতি, তয়া সহ মম মৈত্রী না ভবিষ্যতি, অর্থাৎ তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না। হ্যাঁ, তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না, ঠিক আছে? তাহলে এখানে সহ আছে, এই যে সহ, ঠিক আছে? এই দেখো কিভাবে লিখতে হবে উত্তর, পুত্রেণ পদে সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি। বোঝা গেছে? পাক্কা? আচ্ছা, সত্যি কথা বলো তো, অন ক্যামেরায় বলো তো, আমার পড়া কি বুঝতে পারো তোমরা? পারো? ঠিক আছে বাবা, তাহলে তোমরা তো খুবই ভালো আর খুবই অ্যাটেন্টিভ, বা খুব মনোযোগ সহকারে শোনো। তাহলে সবাই মিলে বলো তো হরি ওম। বাহ, এই মাঝে মাঝে হরি ওম শব্দটা বললে না আমার মনে হবে তোমরা জেগে আছো। আর যদি না শুনি না, মাঝে মাঝে মনে হয় কি যে আমার কোন ভাই আর কোন বুনু, ঠিক আছে, তারা যে এরকম করে আছে, কেউ আবার শুয়ে আছে, কেউ আবার কি অন্যমনস্ক আছে, ইত্যাদি ইত্যাদি, যত সব জোলা জোলানির দল। আচ্ছা আচ্ছা, কি বললাম বলো তো? আচ্ছা, ঠিকই বলেছো, আচ্ছাই বলেছি। এবারে দেখো, এবারে কি আছে? ওরে বাবা, এটা আবার কি? কি এটা? হ্যাঁ হ্যাঁ, ইত্থম ভূত লক্ষণে, তাই না? ইত্থম ভূত লক্ষণে, মনে থাকবে, ইত্থম ভূত লক্ষণে। এও আমাদের বলছে, এও আমাদের বলছে, বলছে না এগুলো? বলছে তো, দেখো সবাই বলছে তো। এই ইত্থম ভূত লক্ষণে আমাদের কি বলছে দেখো? আমাদের বলছে কি যে কোনো লক্ষণবাচক বা কোনো চিহ্ন দ্বারা, কোনো লক্ষণবাচক বা কোনো চিহ্ন দ্বারা যদি আমরা কোনো কিছু বুঝতে পারি, তাহলে সেখানে কি হয় বলো তো? সেখানে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি হয়। তৃতীয়া বিভক্তি হয়, সেটাকে কি বলা হয়? উপলক্ষণে তৃতীয়া বলা হয়। আছে না? দেখো, যে লক্ষণ বা যে চিহ্ন দ্বারা ব্যক্তি বা বস্তুকে চেনা যায়, সে ব্যক্তিও হতে পারে, সে বস্তুও হতে পারে। কি? লক্ষণ বা চিহ্ন দ্বারা, লক্ষণ বা চিহ্ন দ্বারা। এবার লক্ষণ বলতে কি, চিহ্ন বলতে কি আমরা বুঝতে পারবো, ঠিক আছে? কয়েকটি উদাহরণ দেখলে বুঝতে পারবো। সেখানে দেখো, সে লক্ষণবাচক শব্দে কি হয়? তৃতীয়া বিভক্তি হয়। বোঝা যাচ্ছে তো? এখানে স্পষ্ট বলা হচ্ছে যে লক্ষণ বা চিহ্ন দ্বারা ব্যক্তি বা বস্তুকে চেনা যায়, সেই লক্ষণবাচক শব্দ তৃতীয়া বিভক্তি হয়। যেমন দেওয়া আছে দেখো, যেমন কি দেওয়া আছে? 1 নম্বরে হচ্ছে বৃক্ষ। কি বললাম? বৃক্ষ। এবারে বলো তো,
দাদা ওখানে তো বৃক্ষ দেওয়া আছে, আপনি তো বৃক্ষ বলছেন। হ্যাঁ, যেখানে যেখানে যুক্তক্ষ থাকবে সেখানে সেখানে এমন উচ্চারণ হবে। বৃক্ষ, শিক্ষুকহ, ঠিক আছে, শিক্ষিকাহ, এমন উচ্চারণ আসবে, ঠিক আছে, বৃক্ষেন, এমন করে। যাই হোক, আমরা তো উচ্চারণ প্রক্রিয়া শিখছি না, আমরা কি শিখছি বলতো? কারো। তো কারোকে চলে আসি। বৃক্ষ ফলে না পরিচিয়তে, ফল দ্বারা গাছটি, এটা গাছটি হবে, হ্যাঁ, ফল দ্বারা গাছটি পরিচিত হয়, ফল দ্বারা গাছটি পরিচিত হয়। আচ্ছা, এখানে লক্ষণবাচক শব্দ কি বলতো? হ্যাঁ, ফল। কেন লক্ষণবাচক শব্দ হলো ফল? কারণ ফলের মাধ্যমে আমি গাছটিকে চিনতে পারছি, ফলের দ্বারা বা ফলটির দ্বারা আমি গাছটিকে চিনতে পারছি, ঠিক আছে। এবারে আমি যদি লেবু গাছের সামনে দাঁড়িয়ে থাকি বা আপেল গাছের সামনে দাঁড়িয়ে থাকি, তা আপেল দেখলেই তো আমি বুঝতে পারবো আপেল গাছ, তাহলে লক্ষণবাচক শব্দ সেই ফল, তাই না? পাক্কা তো বোঝা যাচ্ছে তো? তারপরে নেক্সট কি আছে? সেই জন্য এই যে ফল, এই ফল হচ্ছে ফলের দ্বারা যেহেতু চিনতে পারছি, সেই জন্য এই লক্ষণবাচক শব্দতে হচ্ছে তৃতীয়া বিভক্তি হয়, করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। এটাকে কি বলা হয় বলতো? উপলক্ষণে বলা হয়, উপলক্ষণে তৃতীয়াও বলা হয়। এটাকে কি বলা হয়? উপলক্ষণে তৃতীয়াও বলা হয়, ঠিক আছে। এই যে ইত্থম ভূত লক্ষণে মনে রাখতে না পারলে উপলক্ষণে তৃতীয়া লিখতে হবে, ঠিক আছে। একই রকম করে দেখো, জটাভি তাপসম অপস্যম কি আছে? জটাভি তাপসম অপস্যম, যাকে দেখেছিলাম, যাকে দেখেছিলাম, তার জট দেখে আমি তাকে তাপস মনে করেছিলাম, তার জট দেখে আমি কি করেছিলাম? তাকে তাপস মনে করেছিলাম। এটা হচ্ছে তাপস হবে, হ্যাঁ। তাপস বা তপর্ষি, ঠিক আছে, তাপস বা তপর্ষি, যাই হোক। তাহলে দেখো এখানে লক্ষণবাচক শব্দ কোনটি বলতো? জট, তাই না? জট বা জটাভি, এখানে দেওয়া আছে সংস্কৃত জটাভি, তৃতীয়াতে আছে, ঠিক আছে। তাহলে দেখো যেটার মাধ্যমে আমি বুঝতে পারছি, এখানে জট দেখে বুঝতে পারলাম সে তাপস বা তপর্ষি, আমি কি দেখে বুঝতে পারলাম? জট দেখে। আর ইত্থম্ভূত লক্ষণের সূত্র কি বলছে আমাদের বলছে যে কোনো লক্ষণবাচক শব্দ বা যে চিহ্ন দ্বারা আমরা কোনো কিছু বুঝতে পারি, সেই চিহ্ন বা সেই লক্ষণবাচক শব্দে কি বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি হয়। আর তৃতীয়া বিভক্তি হলেও এটিকে কি বলা হয়? উপলক্ষণে তৃতীয়া বিভক্তিও বলা হয়। উপলক্ষণে, কি লক্ষণে? উপলক্ষণে, ঠিক আছে, বুঝতে পারছি। তারপরে অনুরূপ দৃষ্টান্ত একই রকম করে শিকয়া পরিব্রাজক, তারপরে হচ্ছে পুস্তকানো ছাত্রম জানামি। এখানে দেখো পুস্তকের দ্বারা ছাত্রকে চিনতে পারি, ঠিক আছে। এখানে বোঝা যাচ্ছে এখানে কি হচ্ছে বলতো? লক্ষণবাচক শব্দ পুস্তক, কারণ বই দেখে আমি বুঝতে পারছি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, বোঝা গেছে। আর আশা করছি আমাকে যারা দেখছো, যেসব ভাই বোনু, তোমরা বুঝতে পারছো। আর আমার পড়া যদি বুঝতে পারো অবশ্যই হরিওম লিখে কমেন্ট বক্সে সেন্ড করবে। কি ভাবছো, পড়া শেষ? ফুলি বাবা, আমার আদরের ভাই রে। দেখো এবারে কি আসছে? এবারে আমাদের আরো বলছে, কে বলছে এবারে? জেনাঙ্গ বিকারহ, ঠিক আছে, জেনাঙ্গ বিকারহ। এবারে কি বলছে আমাদের? ভালো করে শোনো সবাই, হরিওম, শোনো সবাই। মৌনম তিষ্ঠন্তু সার্বে, সার্বে মৌনম তিষ্ঠন্তু, অহম কিম বদামি এত শ্রুণ বন্ধু সার্বে, পশ্যন্তু সার্বে ডিজিটাল বোর্ডে, নচেত অহম দণ্ডায়ামি তারেয়ামি, ঠিক আছে, বোঝা গেল? আর তোমরা সংস্কৃত এক্সপার্ট, সবই বুঝতে পারো। জেনাঙ্গ বিকারহ, এই সূত্র আমাদের আবারও বলছে কি? আমাদের সবাইকে বলছে যে আমি জেনাঙ্গ বিকার। ওরে বাবা, এ আবার কি জেনাঙ্গ বিকার? তারপর আমরা সবাই যদি জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করলাম জেনাঙ্গ বিকার, তুমি আবার কে? এ বলছে কি? যে অঙ্গ বিকৃত হওয়ায় অঙ্গির বিকার লক্ষ্য করা যায়। কি বুঝতে পারলে এতটুকুতে? কি বুঝতে পারলে বলো কেউ? যে অঙ্গ বিকৃত হয় অঙ্গির বিকার লক্ষ্য করা যায়, সেই বিকৃত অঙ্গবাচক শব্দে তৃতীয়া বিভক্তি হয়। মানে হচ্ছে জেনাঙ্গ বিকার আমাদেরকে বলছে, জেনাঙ্গ বিকার আমাদেরকে বলছে যে অঙ্গবাচক শব্দ, ঠিক আছে, অঙ্গবাচক শব্দ। এবারে যেই অঙ্গ বিকৃত মানে কি? খারাপ বা নষ্ট বা অচল। বিকৃত মানে খারাপ, নষ্ট বা অচল। যে অঙ্গটা, এখানে অঙ্গের কথা বলা হচ্ছে, আমাদের তো অঙ্গ আছে, তাই না? যে অঙ্গটা খারাপ হবে সেখানে তৃতীয়া বিভক্তি হয়। সেখানে কি হয়? তৃতীয়া বিভক্তি। যদি ধরে নাও আমার কান নষ্ট হয়, তাহলে কানটা তৃতীয় বিভক্তি হবে। যদি আমার কি হয়? নাক নষ্ট হয়, নাক আবার নষ্ট হয়। চোখ নষ্ট হয়, ঠিক আছে,
চোখ নষ্ট হলে চোখ শব্দে কি হবে? তৃতীয়া বিভক্তি হবে। যদি পা নষ্ট হয়, ঠিক আছে, পাকে কি বলে? পাদেন, ঠিক আছে, তৃতীয় বিভক্তিতে আছে, তৃতীয় বিভক্তিতে আছে, পাদ বলতে পা, ঠিক আছে। তাহলে যেই অঙ্গ, বোঝা যাচ্ছে আমি কি বলছি, জেনাঙ্গ বিকার কি বলছে? তাহলে একজন কেউ বলো তো আমাকে, যে অঙ্গ কি অচল বা নষ্ট, সেই অঙ্গে বা সেই অঙ্গবাচক শব্দটিতে তৃতীয়া বিভক্তি হয়। আর তৃতীয় বিভক্তি হলে তৃতীয় বিভক্তিতে কোন কারক হয়? করণ কারক, বা করণ কারকে তৃতীয়া হয়, ঠিক আছে। তাহলে কোন সূত্র লিখতে হবে? জেনাঙ্গ বিকার, ঠিক আছে, জেনাঙ্গ বিকার। একে আবার কি বলা হয়? অঙ্গ বিকারও বলা হয়। এই যে অঙ্গ, এখানে ভুল আছে বানানটা একটুখানি, হ্যাঁ, অঙ্গ বিকার, পাদেন পদে অঙ্গ বিকারে করণ কারকে তৃতীয় বিভক্তি। অঙ্গ বিকার বলতে এই যে, ওটা যদি মনে রাখতে না পারো তাহলে হচ্ছে এই যে অঙ্গ বিকার, অঙ্গ বিকার বা অঙ্গ বিকারে তৃতীয়া, অঙ্গ বিকারে তৃতীয়া লিখতে পারো, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে দেখো আবারও একবার বলছি, যে অঙ্গ বিকৃত হওয়ায় অঙ্গির বিকার লক্ষ্য করা যায়, যে বিকৃত অঙ্গবাচক শব্দে, ঠিক আছে, সেই বিকৃত অঙ্গবাচক শব্দে তৃতীয় বিভক্তি হয়, একে অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তিও বলা হয়, যে দেওয়াই আছে ওখানে। যেমন একটি উদাহরণের মাধ্যমে বুঝে নেব, বালক পাদেন খঞ্জ, বালক পাদেন খঞ্জ, কি আছে? বালকটি পায়ে খোঁড়া। এখানে বালকটি যে আছে, এখানে বালকটি যে আছে, আচ্ছা, বালকটির একটি অঙ্গ হচ্ছে পা, পা তো ঠিক বললাম তো, পা। এবার এখানে পাটা কি হয়েছে? অচল হয়েছে, বা খোঁড়া, চলে না, ঠিক আছে, বা নষ্ট। তাহলে এই অঙ্গবাচক শব্দে কি হয়েছে? দেখো তৃতীয় বিভক্তি। কি বিভক্তি হয়েছে? তৃতীয় বিভক্তি। আর একে কি বলা হয়? অঙ্গ বিকারে তৃতীয়া বলা হয়। আরেকটি উদাহরণ, সচক্ষুষা কান, সে কানে, সচক্ষুষা কান, সে চোখে কানা, ঠিক আছে, সে চোখে কানা, বোঝা যাচ্ছে? সে চোখে কানা। তাহলে চোখ আমাদের একটা অঙ্গ, আচ্ছা, চোখটা নষ্ট না, দেখতে পায় না, তাহলে এই চক্ষুষা পদে কি হয়েছে? তৃতীয় বিভক্তি। এই অঙ্গবাচক শব্দে তৃতীয় বিভক্তি হয়েছে। আর এই তৃতীয় বিভক্তিকে কি বলা হয়? অঙ্গ বিকারে তৃতীয়া বলা হয়। একই রকম করে অনুরূপ দৃষ্টান্ত, বাপুসা দাসভুজা দীর্ঘা মুখেন ত্রিলোচন কর্ণেন বধিরহ, এই যে কর্ণেন বধিরহ, ঠিক আছে, তার বাপুসা দাসভুজা, এগুলো অনুরূপ উদাহরণ, ঠিক আছে। এবারে আরো কিছু আছে দেখি। আচ্ছা, যাই হোক, এবারে সবাই বলবে, ঠিক আছে, সর্বে মিলিত্বা একবারম উচ্চৈ বদন্তু পুনঃ মিলনঃ, উচ্চৈ বদন্তু পুনঃ মিলনঃ। আর যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখলে সেসব ভাই বোন উত্তর বলছি, পুনঃ মিলনঃ। তো আবারও দেখা হবে, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।